যখন আমরা প্রকৃতপক্ষে আন্দোলনটা শুরু করেছিলাম, তখন আমরা কেউই এই আন্দোলনের অডিট, খরচ, কিভাবে টাকা উঠবে এইসব নিয়ে আমরা ভাবিও নি। এই যে যারা হিসাব দিয়েছেন বলছেন, এটা একটা বড় সড়ো তদন্ত দরকার। মূর্তি সেটা নাকি শিল্পী ভালোবেসে দিচ্ছেন, এখন দেখা যাচ্ছে তার পেছনে খরচা। কোন ডেকোরেটরকে দেওয়া হয়েছে, তার জন্য কত টাকা কত হাজার টাকা দেওয়া হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আছে। যেটা নাকি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কি করছিল? তাকে এত লাখ লাখ টাকা দেওয়া হয়েছে কোন কারণে? আমাদের প্রত্যেক পাই পয়সার হিসাব আমাদের কাছে আছে, যেটা ছিল সেটাই আমরা রেখেছি, আমাদের কাছে লুকোনোর কিছু নেই। ডাক্তাররাই ব্যক্তিগতভাবে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করে দিয়েছে, কিউআর কোডে পেমেন্ট করে দিয়েছে। তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে তার অ্যাকাউন্টে কেন 50,000 টাকা দেওয়া হলো। এই যে হিসাবটা দিচ্ছেন, তাতে কি সেই পার্সোনাল অ্যাকাউন্ট গুলো কভার করা আছে? আর্যিকরে চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় প্রথম দিন থেকে রাস্তায় নেমেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কখনো তারা স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান বা আন্দোলন চালিয়েছেন, কখনো আবার ধর্মতলায় অনশন চালিয়েছেন। তবে এত কিছুর মাঝেও যে প্রশ্নটা বারবার উঠেছে তা হচ্ছে সাধারণ মানুষ যে টাকা তাদেরকে দিয়েছে, অর্থাৎ যে ফান্ডে তাদের টাকা ঢুকেছে, সেই ফান্ড বা সেই টাকার হিসেব কোথায়, অডিট কোথায়। অবশেষে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা কিন্তু এই যে হিসেব, অর্থাৎ এই আন্দোলন চলাকালীন কত টাকা তারা পেয়েছেন এবং কত টাকা হিসেব খরচ করেছেন, সে সমস্ত তুলে ধরেছেন। তবে এত কিছুর পরেও বিতর্ক তাদেরকে ছেড়ে দেয়নি, কারণ সাধারণ মানুষের একাংশ আবার প্রশ্ন তুলছেন যে মিছিল মিটিং হবে, তাতে মাইক প্রয়োজন হবে বা অন্যান্য সামগ্রিক প্রয়োজন হবে, সেটা খুব স্বাভাবিক বিষয়। তাহলে মিছিল মিটিং বা সভার জন্য যে টাকা দেখানো হয়েছে, আবার আলাদা করে কেন মাইক বা সাউন্ডের জন্য টাকা দেখানো হয়েছে? এই নিয়ে জুনিয়র ডাক্তাররা কি বলছেন, চলুন শুনে নেওয়া যাক। খুব কি প্রয়োজন ছিল এই হিসেব দেওয়ার জন্য? কারণ আপনারা বারবার বলছেন যে সাধারণ মানুষ, তাদের একাংশ চাইছেন না যে এই হিসেব সামনে আসুক বা দেওয়া হোক। না, দেখুন, এটা একটা নৈতিক দায়িত্ব এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য নৈতিক কর্তব্য বলে আমরা মনে করেছিলাম। এটা প্রথম নয়, অনেক আগে থেকেই আমরা এটা মনে রেখেছিলাম যে যখন টাকা পয়সা একটা অর্থবর্ষ শেষ হবে 31শে মার্চ পর্যন্ত, এটা সাধারণ মানুষকে জানা উচিত যে আমরা যে টাকা পয়সা দিলাম সেই টাকা পয়সাটা কোথায়, কোন খাতে খরচ হলো। সেটা কেউ প্রশ্ন করলেও আমরা দিতাম, কেউ প্রশ্ন না করলেও দিতাম। এটা আমাদের নর্মাল একটা প্ল্যানিংয়ে ছিল। সেই প্ল্যানিংটা একটা বাস্তবায়িত করা হলো এবং মাইনুট থেকে মাইনুটতম তথ্য সবকিছুই প্রিজার্ভ আছে। এবং আপনারা জানেন যে এই অর্থ নিয়ে কোন কাজে ব্যবহার হয়েছে না হয়েছে তাই নিয়ে নানা রকম কেসপত্রও হয়েছে। পুলিশের সামনে সম্মুখীন হতে হয়েছে, ইনভেস্টিগেশনে আমাদেরকে সহায়তা করতে হয়েছে যারা অ্যাকাউন্ট হোল্ডার তাদেরকে, এবং তারা প্রত্যেকেই সহযোগিতা করেছে। প্রত্যেকটা ডিটেলস, ইভেন আপনারা জানবেন যে এখানে 12 টাকা, 11 টাকা, 22 টাকা, কোথায় আপনার 300 টাকা, প্রত্যেক হিসেব ওখানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার কাগজপত্র সংরক্ষণ করে করা হয়েছে। তো সেই জায়গাটা যখন আমরা অর্গানাইজড করে যে সময় আমাদের মনে হলো যে এটা অবশ্যই সেই সাধারণ মানুষদের সামনে তুলে ধরা উচিত, কারণ যারাই আন্দোলন দেখছেন এবং আন্দোলন করেছেন, যে দাবিগুলো নিয়ে এসছেন সেটা তাদের জানার অধিকার, সেটা কেউ প্রশ্ন করুক কিংবা নাই। আমি একটা সংখ্যা বলি, সেটা হচ্ছে আপনাদের যে খতিয়ান আপনারা দিয়েছেন তার মধ্যে মিছিল সমাবেশ কনভেনশনের জন্য 3 লক্ষ প্রায় 90,000 টাকা, ঠিক আছে, এবং আলাদা করে সাউন্ড বক্স মাইক তার জন্য 1,70,000 টাকা। এখানে একাংশ প্রশ্ন তুলছে যে মিছিল মিটিং এর সঙ্গে সাউন্ড বক্স ও মাইক, এটা তো খরচা হবে, এটা স্বাভাবিক বিষয়, তাহলে আলাদা 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 করে খরচা কেন দেখানো হচ্ছে? হ্যাঁ, এবার দেখুন, পুরো ঘটনাটা কি 9 মাস ধরে চলেছে, 8 মাস 9 মাস ধরে চলেছে। একটা মিটিং হয়নি, একটা মিছিল হয়নি। মিছিলে আপনি দেখবেন যে কোথাও আপনার বাস লেগেছে, কোথাও আপনার ব্যানার তৈরি হয়েছে, কোথাও আপনার দেখবেন যে ম্যাটাডোর থেকে শুরু করে কিছু গাড়ির ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, তো ইচ অ্যান্ড এভরি, আবার বলছি আমি যে এটা ওভারঅল যে আপনি সংখ্যানটা বললেন, আমার তো মুখস্থ নেই, কিন্তু প্রত্যেকটা সংখ্যানেরও ছোট ছোট পার্ট আছে। কোন ডেকোরেটরকে দেওয়া হয়েছে, তার জন্য কত টাকা কত হাজার টাকা দেওয়া হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আছে। আমার মনে হয় এটা যখন আপনি ব্রড হয়ে, আবার বলছি, 9 মাস ধরে একটা ক্যালকুলেটিভ হিসাব করবেন, আপনার মনে হচ্ছে 3 লাখ টাকাটা অনেক বেশি টাকা, কিন্তু এটা 9 মাস ধরে আপনি যদি যতগুলো মিটিং মিছিল হয়ে যদি আপনি ইয়ে করেন, বিশ্লেষণ করেন, দেখবেন খুবই নগণ্য।
স্বাস্থ্য ভবন আন্দোলনের ক্ষেত্রে আপনাদের প্রায় 18 লক্ষ টাকা খরচ হয়েছে। এছাড়াও এই যে যাতায়াত থাকা, এইটা কি ক্যালকুলেশন আপনারা দিয়েছেন? যাতায়াত এবং থাকা বলে আপনাদের একটা খরচ দেখানো হয়েছে, সেখানে প্রায় 1,75,000 টাকা খরচ হয়েছে। এটা কোন খাতে? দেখুন, এই 1,75,000 টাকা তো আবার বলছি সেই 9 মাসের হিসেব। এটা কি হয়েছিল, ধরুন কেউ সুপ্রিম কোর্টে যখন গিয়েছিল, ইভেন অভয়ার বাবা মাও যখন সুপ্রিম কোর্টে যায়, সেই টাকাটা কি আপনারাই খরচা অবশ্যই করেন? অবশ্যই কিছু কিছু সব সময় নয়, যেহেতু আবার বলছি যেহেতু প্ল্যান মুভমেন্ট নয়, ডে 0 থেকে সবকিছু আমরা করিনি, ডে 0 থেকে সব অ্যাকাউন্টেও টাকা তোলা হয়নি। সেটাও আপনারা জানেন যে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা বলেছি যে কখন কোন অ্যাকাউন্টের প্রয়োজন হয়েছে, যখন যে অ্যাকাউন্টের প্রয়োজন হয়েছে, যখন যে জায়গায়, ধরুন সুপ্রিম কোর্টে কেউ হিয়ারিংয়ে গেল, ধরুন আপনার কি বলে আপনার কোনো জায়গায় একটা কি বলে আপনার অভয়া ক্যাম্পের জন্য একটা গাড়ি গেল, সেখানে 30 জন ছেলে একটা আপনার গাড়ি করে গিয়ে অভয়া মেডিকেল ক্যাম্প করতে গিয়েছে, সেটা একটা ট্রাভেলার। আমি আবার বলছি যে প্রত্যেকটা যদি 1,70,000 লোক ভাবছে, 1,70,000 9 মাসের কত জায়গায় কত কিছু ঘটনা হয়েছে, যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন এগুলো খুবই নগণ্য। এটা আমার বলা। কালকে আপনারা যে টাকা নিয়ে এতদিন ধরে সমালোচনা হচ্ছিল, এত আলোচনা হচ্ছিল, সেই টাকার হিসেব আপনারা দিয়েছেন, এবং আমি খুব ছোট্ট করে জানতে চাইবো যে কত টাকার হিসেব এখনো পর্যন্ত দেওয়া হয়েছে? এক্সাক্ট হিসাবটা তো আপনারা পেয়ে গেছেন নিশ্চয়ই, আমরা দিয়েছি। যে যত টাকা তিনটে আরডিএ মিলে, দুটো আরডিএ এবং WBJDF গঠন করার পর WBJDF তিনটে মিলে ওই সামথিং হিসাবটা আমার এক্সাক্ট মনে নেই, আপনারা বলতে পারবেন। হ্যাঁ, 3 কোটির অ্যারাউন্ড সামথিং, হ্যাঁ সেই পরিমাণটাই আমাদের টোটাল এখনো পর্যন্ত আমাদের যা এসছে সেটা, এবং তার সাথে যতটা এক্সপেন্ডিচার হয়েছে সেটাও আমরা কিন্তু ব্যালেন্স শিট আকারে দিয়ে দিচ্ছি। আমি এখানে, আমার কাছে সেই ব্যালেন্স শিটটা রয়েছে, আমি জাস্ট একটা বিষয় জানতে চাইবো। এই যে এখানে অনেকেই প্রশ্ন তুলছেন যে আপনাদের মিছিল সমাবেশ কনভেনশনের জন্য 3,90,000 টাকা মতো খরচ হয়েছে, এবং আলাদা করে আপনারা আবার সাউন্ড বক্স, মাইক, এছাড়া অনশন মঞ্চের আলাদা খরচা, ধর্ণা মঞ্চের আলাদা খরচা, এইরকম আলাদা আলাদা ডিস্ট্রিবিউশনটা কিভাবে? এই আলাদা আলাদা ডিস্ট্রিবিউশনটা এইটা যেরকম ভাবে হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ভাবে হয়েছে। যেমন ধরুন যে একটা মহালয়ার দিন মিছিল, তার জন্য একটা আলাদা খরচ। সেই মিছিলটা ধরুন সেটা একটা কোম্পানি নিয়েছিল, যে সময় আমরা জানেন যে আমাদের বাস বাধা এগুলো পুলিশ দিচ্ছিল না বলে সমস্যা হচ্ছে, সেটা একরকম খরচ। আবার ধরুন যে এই মঞ্চটা, আর্যকরের মঞ্চটা আজকে 8 মাস হলো, সে 8 মাস ধরে আর্যকর মঞ্চটা আছে, তার একরকম খরচ, সেটা যে রেকর্ডের ভাড়া একরকম। আবার এর সাথে দেখবেন যে মঞ্চের সাথে যুক্ত কিছু সাউন্ড বক্স, আবার এর মাধ্যমে আমরা কিছু মিছিল বের করেছি, সেই সময়টা আলাদা সাউন্ড বক্স লেগেছে। ফলে এই যে খরচগুলো কিন্তু এইভাবে দেখানো হয়েছে, মানে এটা হচ্ছে অডিটের সুবিধার্থে করা হয়েছে আর কি প্র্যাকটিক্যালি। আরো আরো একটা বিষয় যে অনশন মঞ্চের আপনারা খতিয়ান দেখিয়েছেন যে প্রায় 4,60,000 টাকা। সেখানে দাঁড়িয়ে অনশন মঞ্চ এবং যদি ধর্ণা মঞ্চ সমস্তটা ধরিনি, প্রায় 11 লক্ষ টাকা খরচ, এবং এছাড়াও আপনারা খাবার এবং জল এই সমস্ত আলাদা খরচ দেখিয়েছেন। অনেকে এখানে প্রশ্ন তুলতেই পারেন যে অনশন মঞ্চ বা ধর্ণা মঞ্চের সঙ্গে জল বা খাবার কেন ইনক্লুড থাকলো না? না, এই যে এগুলো হচ্ছে ওই এক্সপেন্ডিচারের সুবিধার জন্য। ধরুন যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ধর্ণা মঞ্চটা বাঁধার জন্য, তাকে একসাথে টাকা দেওয়া হয়েছিল, সেইভাবে খরচ করা হয়েছিল। সে হয়তো ওই জল বিস্কুটটা বাদ দিয়ে বাকিটা করেছে, ফলে তাকে ওইভাবে খরচ দেখানো যায়। আবার জল বিস্কুটটা আলাদা একটা দোকান বা আলাদা একটা কারো কাছ থেকে কেনা হয়েছে, ফলে তাকে সেইভাবে খরচটা পেমেন্ট হয়েছে। ফলে যেভাবে পেমেন্ট হয়েছে সেই অনুযায়ী খরচগুলো আসলে এসছে। এই খরচগুলো ধরে ধরে শুধুমাত্র বাসের পিছনে এত খরচ, কাপড়ের পিছনে এত খরচ, সাউন্ডে এত খরচ, এইভাবে কিন্তু আমরা দেখাইনি, খরচটা ওইভাবে এসছে আর কি। কিন্তু অনেকেই বলছেন যে এটা আপনারা একটা গোল গোল হিসেব দিয়েছেন, এটার কোনো ব্রেক থ্রু নেই, বা এটার মধ্যে ছোট ছোট যে খরচগুলো কিভাবে এত অ্যামাউন্ট হলো সেটা কোনো মানে বলা হয়? দেখুন, এলভি ঝা অ্যান্ড কোম্পানি হচ্ছে কলকাতার যদি নামকরা অডিটর থাকে, ফার্ম থাকে, তার মধ্যে অন্যতম একটা ফার্ম। প্রথম এক দু নাম্বারেই সেই ফার্মের নাম আসবে। আমরা যখন এই অডিটের কথা, যখন আমরা প্রকৃতপক্ষে আন্দোলনটা শুরু করেছিলাম, তখন আমরা কেউই এই আন্দোলনের অডিট, খরচ, কিভাবে টাকা উঠবে এইসব নিয়ে আমরা ভাবিও নি, প্লাস এগুলো আমরা জানতামও না। তাহলে কি চিকিৎসকরা অ্যাকাউন্টেন্ট হয়ে গেছেন এখন? বলতে পারেন একরকম, হ্যাঁ, কারণ বাস্তবে তাই হচ্ছে এখন। কারণ যখন আমরা আন্দোলন শুরু করে, যখন এখানে আর্যিকরে মঞ্চ আমরা বাঁধি, সেই দিন মঞ্চ বাঁধার জন্য একটা লোককেও আমরা পাইনি। এখানকার বেলগাছিয়া যত ডেকোরেটর ছিল সবাই আমাদের রিফিউজ করেছে, যে আমাদেরকে শাসক দলের চাপ আছে যে আর্যিকরের কোনো কাজ আমরা করব না। ফলে আপনারা যদি দেখেন, প্রথম 3 দিন আমাদের এখানে কোনো মঞ্চ ছিল না, আমরা উপরে একটা ত্রিপল জোগাড় করেছিলাম, সেটাও এখানে সন্দীপ ঘোষের বাহিনী তারা ছিঁড়ে দিয়েছিল, কোনো লোক পাওয়া যায়নি। তারপরে ধরে বেঁধে একজনকে এনে
একটা আমাদের হসপিটালের স্টাফরা তারা মিলে বেঁধে দিয়েছিল সেই মঞ্চটা। ফলে দেখবেন এই মঞ্চ এত স্ট্রাকচার্ড হয়েতে প্রথমে ছিলই না, অনেকদিন পরে আর স্ট্রাকচার্ড হয়েতে হয়েছে। ফলে এগুলো আমরা কিছু জানতামই না যে কি করে হয়। তারপরে এই যে বিভিন্ন খরচ হলে অডিট করতে গেলে টাকা ট্রানজাকশন কি করে হয়, আমাদের অনেক মানে ডাক্তাররাই ব্যক্তিগতভাবে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করে দিয়েছে, কিউআর কোডে পেমেন্ট করে দিয়েছে, তারা কয়েক লক্ষ টাকা পেমেন্ট করেছে। এখন তাদেরকে যখন টাকা দেওয়া হয়েছে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে তার অ্যাকাউন্টে কেন 50,000 টাকা দেওয়া হলো। এই প্রশ্নগুলো বিভিন্ন সময় পুলিশের পক্ষ থেকে করেছে। তাহলে সে তো নিজে খরচ করেছে, ফলে তাকে যখন আবার একটা স্ট্রাকচার হয়ে দিল, সেই হিসেব কি দেখাতে পারবেন যে সমস্ত ডাক্তাররা নিজেদের? আমরা সেই হিসাবে অডিটটা দেখিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ফলে এই যে ট্রানজাকশনের নিয়ম, এই যে তার যে ট্রাস্ট করে টাকা নেওয়া, বা এই যে একটা এই যে আমাদের আরজিকর আরডিএ যে অ্যাকাউন্টটা বলা হচ্ছে কোনো ব্যক্তিগত একজন ব্যক্তি নিয়েছে, প্রিয়া লাকড়ার নামে ঢুকেছে, কিন্তু ব্যক্তিগত ব্যাপারটা নয়। তখন অ্যাকাউন্ট খুলতে গেলে ট্রাস্ট লাগে বা একটা সোসাইটি লাগে, সেটা তো একদিনের মধ্যে খোলা হইতো না। ফলে স্বাভাবিকভাবে আমাদেরকে জয়েন্ট অ্যাকাউন্ট করতে হয়েছে, সেখানে 3 জন পিজিটির নামেই খুলতে হয়েছে। ফলে এই ক্ষেত্রে আমাদের কোনো উপায় ছিল না। এবং এই যে বিষয়গুলো যতটা অডিটের ব্যাপারগুলো ইভলভ করেছি, কিন্তু অনেকটা ধীরে ধীরে ব্যাপারগুলো বুঝতে আমাদের সময় লেগেছে, আমরা জানতামই না। তখন আমরা আন্দোলন করবো না টাকা তুলবো এই নিয়ে আমরা কি করবো, আমাদের আন্দোলনটাই প্রায়োরিটি ছিল। এবং এই জন্য দেখবেন আরজি করে যখন আন্দোলন চলেছে, প্রথম 1 মাস আমরা টাকা রিফিউজ করেছি, টাকা নেইনি প্র্যাকটিক্যালি। যখন আমাদের অ্যাকাউন্টগুলো একটা স্ট্রাকচার্ড ফর্মে এসছে, তারপর থেকে আমরা টাকা নেওয়া শুরু করেছি। ফলে এই বিষয়গুলো নিয়ে যারা জলগোলা করছেন, ব্যক্তিগতভাবে যারা আমাদেরকে টাকা দিয়েছেন, তাদের এই নিয়ে কোনো প্রশ্নই নেই। উপরন্তু যারা এই আন্দোলনকে কালিমালিপ্ত করেছে, তাদেরই এটা চক্রান্ত। আজকে দাঁড়িয়ে এই যে যত আন্দোলন ভারতবর্ষের বুকে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল করেছে, সংগঠন করেছে, কখনো কোনো শাসক দল যারা শাসন ক্ষমতায় ছিল, ব্রিটিশরাও কখনো স্বাধীনতা সংগ্রামীদের কাছে টাকার হিসাব চায়নি। বা স্বাধীনতার পরেও এত যে আন্দোলন হয়েছে, যে এই যে রাজ্য সরকার যে আন্দোলন করেছে, নন্দীগ্রাম আন্দোলন হয়েছে বলুন, বা আপনি আরো যে আন্দোলন হয়ে বড় আন্না হাজারের আন্দোলন হয়েছে, এইগুলো তো টাকা খরচ হয়েছে। কিন্তু আপনি কোথাও দেখেছেন আন্না হাজারের মুভমেন্টের সময় সেই সময়কার গভর্নমেন্ট তাদের কাছে টাকার হিসাব চেয়েছে? আপনি কি দেখেছেন নন্দীগ্রাম মুভমেন্টের সময় তাদের কাছে তৃণমূলের কাছে টাকার হিসাব চাওয়া হয়েছে? অংশ মানুষকে টাকা তুলে দিয়েছেন আপনাদের যে আন্দোলনের সাধারণ মানুষ, তারা প্রচুর সংখ্যক টাকা আপনাদের হাতে তুলে দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে এই হিসেব চাওয়াটা তো অন্যায় নয়? না, হিসেব চাওয়াটা অন্যায় নয়, কিন্তু হিসাবটা চাইছে কে, কারা প্রশ্নটা তুলছে, কি কি উদ্দেশ্য থেকে তুলছে? কালকে যখন আমরা হিসেব পেশ করছি, আমাদেরকে সাধারণ মানুষ যারা টাকা দিয়েছে তারা অনেকে আমাদেরকে ক্রিটিসাইজ করেছে যে তোমরা এই কনভেনশনের মঞ্চ থেকে কেন হিসাবটা দিচ্ছ, আমরা তো কেউ হিসেব চাইনি, তা তোমাদের পক্ষ থেকে কেন বলা হচ্ছে যে অনেকে হিসাব চেয়েছে? আমরা তো চাইনি, তারা কারা চেয়েছে? ফলে অনেকে দুঃখিত হয়েছে যে কেন আমরা কনভেনশনের মঞ্চ থেকে আলাদা করে হিসেব দিতে চাইলাম, হিসাবটা তো আলাদা একদিন দিয়ে দিতে পারতাম। কনভেনশনের মঞ্চটা কেন, এটা তো আন্দোলনের মঞ্চ। তাহলে এরকম সমালোচনা আমাদের উল্টো দিক থেকে শুনতে হচ্ছে যে আমরা যারা টাকা দিয়েছি আমরা কেউ হিসাব চাইনি। দাম হিসাবটা চাইছে কারা? হিসাবটা চাইছে শাসক দল এবং তাদের পেটোয়া কিছু যারা স্বাধীন সংবাদপত্র নাম দিয়ে কিছু লোক চালায়, তারা একটা কনফিউশন ক্রিয়েট করার জন্য এই হিসেবের কথা বারবার বলছে। আমরা আগেও বলেছিলাম যে আমাদের অডিট চলছে, সেই অডিট ইন্টারিম ফেজে আছে, সেই হিসাব আমরা দিয়ে দেবো, আমরা হিসাব দিয়েছি। এই যে যারা হিসাব দিয়েছেন বলছেন, এটা একটা বড় সড়ো তদন্ত দরকার। ইডির তো মনে হয় যখন এইসব তদন্ত করছে, এটা ইডিরও তদন্তটা নেওয়া উচিত। তারা কিছু হিসাব দিয়েছেন বলে দেখা গেছে, কিন্তু এতে প্রশ্ন তোলার বিস্তর অবকাশ আছে এবং সেই প্রশ্নগুলো উঠছেও। যে একবার বলা হলো যে মূর্তি সেটা নাকি শিল্পী ভালোবেসে দিচ্ছেন, এখন দেখা যাচ্ছে তার পেছনে খরচা। আবার মঞ্চ ইত্যাদি সব আলাদা খরচা হেড দেখানো হয়েছে, তারপরে আবার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা দেওয়া হয়েছে। তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা দেওয়া হলো কেন? যদি মঞ্চ, খাওয়া দাওয়া, জল এগুলো আলাদা হেডেই থাকে, এমনকি SMS পর্যন্ত, তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট এটা কি ইভেন্ট? তার মানে কি মানুষকে যেই মিথ্যা ন্যারেটিভ তৈরি করা, কুৎসা, সেগুলোর জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়োগ করা হয়েছিল? ফলে এই ধরনের কিন্তু পরপর পরপর কিছু প্রশ্ন আসছেন। এরপরে একটা আমরা দেখেছিলাম সবাই যে অনেকে পার্সোনাল অ্যাকাউন্ট দিচ্ছিলেন যে সেখানে টাকা দিন। প্রশ্ন হচ্ছে সেই টাকাগুলো কি এর সঙ্গে যোগ হয়েছে? এই যে হিসাবটা দিচ্ছেন তাতে কি সেই পার্সোনাল অ্যাকাউন্ট গুলো কভার করা আছে? আবার অনেকে নাকি চাঁদা দিয়েছেন, বা সেগুলো কি এর মধ্যে অ্যাড করা আছে? আবার এই যে অনেকে বললেন যে সব প্রচুর দরদি, তারা নাকি সমস্ত ওই খাবার, জল, বিস্কুট সব দিচ্ছেন দেখা গেল ইত্যাদি, নানা রকম। তাহলে সেগুলো কোথায় গেল? তাহলে সেগুলো কোথায় গেল? তো সেটা যদি সবাই দিয়ে থাকেন, আচ্ছা এবার অনশন মঞ্চ হচ্ছে, এবার সেখানে যদি দেখা যায় যে খাওয়ার বিল বেশি, তো খাওয়ার বিল মানে আন্দোলন করতে গেছি অভয়ার জন্য, তো
আমি কি নিজের খাওয়াটাও খাইনি? তাহলে কি এটা কি পাবলিক ফান্ড তুলে সেটা দিয়ে পিকনিক করা হয়েছে ওখানে? তো এই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে। যদি আমরা কেউ ধর্নায় বসি বা কোনো একটা কজে, একটা দরদি কজে যদি আমাদের বসতে হয়, তাহলে জল, খাবার, বিস্কুট এগুলো কি আমরা পাবলিকের পয়সা থেকে তুলে খাবো? এটা হয় নাকি কখনো? ফলে এইগুলো থেকে প্রত্যেকটাতে কেন খরচা হয়েছে, মোট অ্যামাউন্ট কিনা, এটা তো যখন পুরোটা নিয়ে ইডি হচ্ছে, তাহলে এটাও ইডি হওয়া উচিত, তো উত্তর দিতে হবে তো তাদের। ওনারা একটা বিষয় বলছেন যে যে কোনো আন্দোলনের টাকা খরচ হয়, নন্দীগ্রামেও হয়েছে, কৃষক আন্দোলনেও হয়েছে, সেখানে তো খরচের যে অ্যামাউন্ট সেটা জানতে চাওয়া হয় না, তাহলে এই যে চিকিৎসকদের আন্দোলন, সেই আন্দোলনের কথা জানতে চাওয়া হচ্ছে কেন? প্রত্যেক আন্দোলনের ক্ষেত্রেই হয়েছে, এবং সেখানে তো এইভাবে পাবলিক ফান্ডিং আমাদের টাকা দিন বলে তোলা হয়নি। টাকা দিন বলে তোলার সময় আমি ক্যাম্পেন করব, আর হিসেব চাইলে তখন আমি নাকে কান্না কাঁদবো যে ওখানে কি হয়েছিল, সেখানে কি হয়েছিল। এটা তো দুদিন বাদে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলবে যে 47-এর আগে যেগুলো হয়েছিল তার তাহলে অ্যাকাউন্ট কোথায়? তোমরা কেঁদেছো, এই অ্যাকাউন্টে দাও, এই অ্যাকাউন্টে দাও, ব্যক্তির অ্যাকাউন্টে দাও, ওদের ওই ফ্রন্টের অ্যাকাউন্টে দাও। তো সেখানে তো সেই কোশ্চেনের তো উত্তর দিতে হবে। তার কারণ যে বিষয়টাকে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে সরকার বিরোধী প্রচার হয়েছে, তো সেখানে পাবলিকের কাছ থেকে টাকা তুলে যদি সেই আন্দোলনটাকে তারা তুলে থাকেন, তো তাহলে তার যুক্তিগ্রাহ্য জিনিসও তো দেবে। একটা উত্তর দিক না, মঞ্চ, খাওয়া দাওয়া, চা বিস্কুট, SMS, এই সব আলাদা হেড, তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কেন, ইভেন্ট ম্যানেজমেন্টকে লাগলো কেন? যেটা নাকি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কি করছিল? তাকে এত লাখ লাখ টাকা দেওয়া হয়েছে কোন কারণে? ফলে পুরোটাই অসঙ্গতিতে ভরা, যেটা এস্টাবলিশ করে দেয় যে এদের গতিবিধি, ইচ্ছা, সদিচ্ছা, আদৌ সদিচ্ছা, এই গোটা বিষয়টাই রহস্যাবৃত। যে টাকা উঠেছে সেই টাকা থেকে 2,29,00,000 টাকা এখন আপনাদের ফান্ডে রয়েছে, তারপরেও জল্পনা বা সমালোচনার থেকে রক্ষা পাচ্ছেন না আপনারা। বলা হচ্ছে যে এই মিছিল মিটিং এর এক হিসেব, মাইক, মঞ্চ বাঁধার আরেক হিসেব, ধর্ণা মঞ্চের আলাদা হিসেব, প্রত্যেকটা হিসেব আলাদা আলাদা কেন? আন্দোলন তো সংগঠিতভাবে হয়েছে, সংঘবদ্ধভাবে হয়েছে, তাহলে হিসেব কেন সংঘবদ্ধভাবে হলো না? না, আমরা যে জায়গাটা রাখতে চেয়েছি সেটা হচ্ছে যে যখন এই সংঘবদ্ধ রাখার প্রশ্ন আসে, তখন আমরা আইনি সহায়তা এবং হচ্ছে যে যারা অডিট ফার্ম এবং সিএ তাদের পরামর্শ নেই। তাদের পরামর্শ অনুযায়ী ট্যাক্স যদি দিতে হয় বা ভবিষ্যতে যদি ট্যাক্স আমাদেরকে দেওয়ার প্রশ্ন আসে, তখন হচ্ছে ওই যে অ্যাকাউন্টে এসছে তাকে একবার ট্যাক্স দিতে হবে, আবার ওই টাকা যদি অন্য অ্যাকাউন্টে যায় তাহলে তাকে আরেকবার ট্যাক্স দিতে হবে। তাহলে এইভাবে তো হয় না। এই জন্য ওই 3টে অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবে এখনো অবধি আছে, কানেক্টেড করা হয়নি। কিন্তু হ্যাঁ, আন্দোলনের জন্য সমস্ত অ্যাকাউন্ট থেকেই খরচ হয়েছে। সেই জায়গাটা আমরা সবার সামনে রেখেছি। এটা থেকে একটা যাবতীয় সমালোচনার প্রশ্ন উঠে আসছিল। আমরা মনে করি স্বচ্ছতার জায়গাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট প্রথম দিন থেকে যে অবস্থান তাদের আছে, সেই অবস্থানের জায়গাটাকে আরেকবার পরিষ্কার করার জন্য আমরা আমাদের দিক থেকে যাবতীয় যা হিসাবপত্র কালকে রেখেছি। আর একটা বিষয় জানতে চাইবো যে এই হিসেব বহুদিন ধরে আপনাদের বিরুদ্ধে যাচ্ছিল, বলা হচ্ছিল যে এই টাকা আপনারা কোথাও গিয়ে আত্মসাৎ করে ফেলেছেন কিনা, নাকি এই টাকা কোথায় খরচ হলো, এবং সেই টাকা নেওয়ার যে প্রসেস সেটা এখনো চলছে। কি মনে হয়, চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, চিকিৎসা দিয়ে সাধারণ মানুষকে সাহায্য করার স্বপ্ন দেখেছিলেন, সেখানে গিয়ে কোথাও গিয়ে অ্যাকাউন্টেন্ট বা এতগুলো টাকার হিসেব রাখতে হচ্ছে, ব্যক্তিগত জীবন বা চিকিৎসক জীবন সেইগুলো কি হ্যাম্পার হচ্ছে? না, 9ই আগস্ট যখন এই ঘটনা ঘটে তখন তো আমি ভাবিনি যে আমাকে আন্দোলন করতে হবে। তাহলে অনেক জিনিস সেই না ভাবা থাকে কিন্তু করতে হয়, সেই রকমই একটা ঘটনা। হ্যাঁ, অবশ্যই আমরা সমস্ত জায়গা থেকে পরামর্শ নিয়ে এই কাজগুলো করছি, সমস্ত স্তর থেকে বিভিন্ন রকমভাবে সহযোগিতাও পাচ্ছি। পরামর্শদাতারা কারা? পরামর্শদাতা হচ্ছে যে অডিট ফার্ম এলভি যা অডিট করছে ওনার কাছ থেকে পরামর্শ হচ্ছে। অ্যাডভোকেট যারা আছেন, যারা সিনিয়র অ্যাডভোকেট আছেন, আমাদের কনভেনশনে আসেন, আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, হাইকোর্টের যারা অভয়ার ন্যায় বিচার নিয়ে লড়াই করছেন, তাদের কাছ থেকে আইনি পরামর্শ নিই। তাহলে এই পরামর্শ বলতে এইরকম পরামর্শ বলতে অন্য কোনো পরামর্শের কথা নয়। আমরা যে জায়গাটা জানি না, আমরা চিকিৎসাবিদ্যার লোক, চিকিৎসার পাঠ নিয়ে আমরা জানি, অ্যাকাউন্টেন্টের কাজ তো আমার জানা সম্ভব নয়। তাহলে সেই জায়গা থেকে তাদের পরামর্শ নেওয়া হয়। যে কথাটা আপনি বলতে চেয়েছেন তার পরিপ্রেক্ষিতে যেটা বলার সেটা হচ্ছে এলভি যা একটা রেপুটেড কোম্পানি, সারা ভারতবর্ষের মধ্যে হয়তো দেখবেন প্রথম 5-এর মধ্যে একটা রেপুটেড কোম্পানি। তাহলে আমরা তারপরেও বলছি যে আমরা আমাদের দিক থেকে একটা হিসাব রেখেছি।
একটা রেপুটেড অডিট ফার্ম তার অডিট করবে, সেই অডিটের মাধ্যমে পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট আসবে। কিন্তু আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে এই জিনিস প্রকাশ্যে জানিয়ে দেওয়া উচিত, কারণ আমাদের প্রত্যেক পয়সার হিসাব আমাদের কাছে আছে, যেটা ছিল সেটাই আমরা রেখেছি, আমাদের কাছে লুকোনোর কিছু নেই। সংবাদ মাধ্যম, গণমাধ্যম থেকে সাধারণ মানুষ, সমস্ত স্তরের মানুষ আপনারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন, দেখেছেন আমাদেরকে আমরা কিভাবে কাজ করেছি, কিভাবে মঞ্চ বেঁধেছি, কিভাবে আমাদের প্যান্ডেলকে তক্তপোষকে পুলিশ থানায় নিয়ে চলে গেছে, যে ম্যাটাডোর তার ভ্যানকে বাজেয়াপ্ত করে রেখে দিয়েছে, সেই ভ্যান চালককে একদিন জেল খাটতে হয়েছে। তাহলে এগুলো সংবাদ মাধ্যম থেকে গণমাধ্যম দিনের পর দিন প্রত্যক্ষ করেছেন, এরকম নয় যে আড়ালে গোপনে কোনো আন্দোলন চলেছে। তাহলে সেইখানে তো লুকোনোর কোনো প্রশ্ন নেই। সেই স্বচ্ছতার জায়গা থেকে স্বচ্ছতার বহিঃপ্রকাশ আমরা রাখলাম। আমাদের দিক থেকে স্বচ্ছতা আমরা মনে করি যে আমাদের আড়াল করার বা গোপন করার কোনো জায়গা নেই, সেটাই আমরা রেখেছি। অনেকে একটা বিষয় জানতে চাইবো যে আপনাদেরকে যে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ এতগুলো টাকা আপনাদেরকে দিয়েছেন যাতে আন্দোলন এগিয়ে যায়, তার স্বপ্ন দেখেছেন তারা, কোথাও গিয়ে সেই আন্দোলনের যে গতি তা কি শিথিল হয়েছে এবং পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি থাকবে? না, এই প্রসঙ্গে যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা যদি ইতিহাস থেকে দেখেন, শিক্ষা নেন, তাহলে দেখবেন যে ভবিষ্যতে বিভিন্ন আন্দোলন তার একটা আপরাইজ থাকে, আবার ডাউনফলও থাকে। তাহলে কখনোই এরকম হতে পারে না যে সারা বছরের পর বছর ধরে একই ফেজে একই পেশে একটা আন্দোলন চলতে পারে, তাহলে তার গতির তারতম্য থাকে। এটাই বিজ্ঞান, এটাই নিয়ম। তাহলে আরজি করার আন্দোলনও সেই গতির মধ্যে দিয়েই যাবে, সেই তারতম্যের মধ্যে যাবে। বিজ্ঞানের তো ব্যতিক্রম হতে পারে না। তাহলে আরজি করার আন্দোলনও সেই জায়গা দিয়ে যাচ্ছে। তাহলে আমরা যে জায়গাটা রেখেছি কালকে হিসাবের পাশাপাশি, যে আন্দোলনের পরবর্তী রূপরেখা, তাহলে এই আন্দোলন থেকে আমরা যা শিখেছি সেটা হচ্ছে যে কলেজে কলেজে থ্রেড কালচার বন্ধ করা, দ্বিতীয় অভয়া যাতে না ঘটে, এবং কলেজে ডেমোক্রেটিক যে পরিবেশ সেই পরিবেশকে মেনটেন করা, এবং বর্তমান যে পশ্চিমবাংলার পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে কোনো গণ আন্দোলন হলো সেই গণ আন্দোলনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের থাকা উচিত বলে আমরা মনে করেছি। সেই জায়গা থেকে সামগ্রিক যা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর আমরা চিকিৎসক হিসেবে, জুনিয়র ডক্টরস ফ্রন্ট হিসেবে যে কর্তব্য পালন করতে পারি, সেই নাগরিক কর্তব্য পালন করা উচিত। কলেজে কলেজে থ্রেড কালচার প্রতিহত করার প্রশ্নে যদি বলেন, তাহলে হ্যাঁ, স্বাভাবিকভাবে এই লড়াই অসম লড়াই। শাসক দলের যে থ্রেড কালচারকে প্রতিস্থাপন করার ক্ষমতা আর আমাদের যে রেজিস্ট্যান্স দেওয়ার ক্ষমতা, এই ক্ষমতার তো একটা অসম্য তারতম্য আছে। তাহলে অসম্য তারতম্য রেখেই আমরা এই লড়াই করছি। হ্যাঁ, অবশ্যই আরজি করার ভিতরেও এই লড়াই হচ্ছে, সমস্ত মেডিকেল কলেজের অভ্যন্তরে এই লড়াই করছি। এই লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে। এই লড়াইয়ের মাধ্যমে যদি একটা গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই দ্বিতীয় অভয়ার মতন ঘটনা আটকানো ভবিষ্যতে সম্ভব বলে আমরা মনে করি। এই যে বাকি 2,30,00,000 টাকা মতো আপনাদের এখনো কাছে রয়েছে, সেটা কি করবেন? মানে কোনো পরিকল্পনা রয়েছে যে এই টাকাটা কোথায় খরচ হবে, বা এই যে এত যখন প্রশ্ন উঠছে তখন এই টাকাটা নির্যাতিতার পরিবার তাদের হাতে তুলে দেওয়া ঠিক কিনা? তারাও আইনি লড়াই লড়ছেন, তাদের মেয়ে যিনি একমাত্র কাজবাজ করতেন, সেখানে দাঁড়িয়ে এই টাকা নিয়ে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? দেখুন, বাবা মায়ের হাতে টাকা তুলে দেওয়া সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমাদের, মানে সবচেয়ে সহজে আমরা তাদের হাতে তুলে দিলে আমরাও স্বস্তি পাই, মানে অ্যাকচুয়াল ন্যায্য জায়গাটায় টাকাটা থাকলো। কিন্তু আপনারা প্রথম থেকেই জানেন যে কাকু কাকিমা প্রথম থেকেই টাকা রিলেটেড সব কিছু অ্যাভয়েড করেছেন, এবং আমরাও এর আগে অনেকবার ওনাদের সঙ্গে কথা বলেছি যে পুরো ফুল অ্যাকাউন্টে যা টাকা আছে আপনারা রাখুন। ওনারা এটাতে কি বলবো, আগ্রহী না। ওনারা যেটা চাইছেন বিচার হোক, আইনি লড়াই হোক, রাস্তার আন্দোলন হোক, বিচারটা ছিনিয়ে আনা হোক, শুধু নিজের মেয়ের জন্য নয়। এখন ওনারা অনেক ব্রড ভাবেন যে সমাজের আরও বাবা মা যারা কন্যা হারিয়েছেন এবং ভবিষ্যতে যারা কন্যা হারাতে পারেন, তাদের জন্য আমাদেরকে ভাবতে হবে। তো টাকা বাবা মাকে দিয়ে দেওয়াটা খুব ইজিয়েস্ট হয়। আবার বলছি, সবচেয়ে সহজ এসকেপ যাকে বলেন আমাদের জন্য, দায়িত্ব থেকে সবচেয়ে সহজ এসকেপ বাবা মাকে তুলে দেওয়া। এটা আমরা আগেও বাবা মাকে অ্যাপ্রোচ করেছি, কিন্তু তারা আবার বলছি তারা রাজি হননি। বাকি টাকার আমাদের যে প্ল্যান, একটা বেসিক যদি বলা হয়, এই অভয়ার ন্যায় বিচারের জন্য আদালতে চত্বরে যে খরচটা হচ্ছে, যতদিন না এর ফাইনাল ভার্ডিক্ট আসছে, রিভিউ থেকে শুরু করে রিভিউ যা করে এক্স্যাক্ট যে জায়গাটা আসছে সেটাতে আইনি লড়াইয়ে খরচ হবে। এটা প্রথম এবং কি বলবো মূল উদ্দেশ্য। বাকি টাকার যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে প্ল্যান পরিকল্পনার মধ্যে ছিল যে স্বাস্থ্য ব্যবস্থাতে কোন কোন জায়গাগুলো আমরা ডেভেলপমেন্ট করার জন্য গভর্নমেন্টকে বলতে পারি, কোন কোন ক্ষেত্রগুলো আমরা বাড়াতে পারি। যেমন অ্যামং আস, কালকে একটা প্ল্যানের কথা বলেছিল, অ্যামং আস আমাদের মধ্যে যে মেডিকেল পরিষেবা দেওয়া মানুষের, সেই নিয়ে নানান সেমিনার করা যেতে পারে। সেই সেমিনারের একটা সচেতনামূলক, এবং আমরা শুধুমাত্র যে টাকা আছে এটা নয়, আমরা এবং আবার অ্যাপ্লিকেশনও মানুষকে করেছি
যে মানবিক খাতে যদি আপনারা এখনো ডোনেট করতে চান, আমরা কালকে সেটাই ওয়েবসাইটে আমি জিজ্ঞাসা করছি, সেটা কি এখনো চলছে এই টাকা কালেকশনের বিষয়টা? ওপেন ওয়েবসাইটে আমরা দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আগেও বিতর্ক ছিল। ওয়েবসাইটে আপনারা যদি এখন সার্চ করেন দেখবেন সেখানে এখনো ডোনেট নাও অপশনটা খোলা আছে। উদ্দেশ্যই এটা যে আবার বললাম, যা টাকা আছে আদালতে আইনি প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়া তাহলে কি আন্দোলনের অভিমুখ সমাজসেবার দিকে এগিয়ে যাচ্ছে? না, সমাজসেবা তো ভাবনার একটা প্রতিচ্ছবি যদি বলেন। আন্দোলনের যে জায়গাটা, আবার বলছি, আন্দোলন যদি আপনি পুরো ব্রডলি দেখেন তাহলে প্রথম থেকেই যে জায়গাটা আমাদের ছিল সেটা হলো যতগুলো অবিচার হয়েছে, অভয়া একটা প্রতীকী অবিচার, যেখানে একটা এক্সট্রিম অবিচার হয়েছে একজনের প্রতি যদি উদাহরণ হিসেবে ধরা হয় সেটা অভয়া। সেই রিলেটেড যত অভয়ারা সমাজে আছে যাদের প্রতি এক্সট্রিম থেকে এক্সট্রিম আরও হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর আমাদের একটা প্রক্রিয়া। অবশ্যই সমস্ত প্রক্রিয়াতে অভয়ার বাবা মা সঙ্গে থাকবেন, এবং যে সমস্ত ব্যক্তিরা ডোনেট করেছেন এবং যারা ভবিষ্যতে ডোনেট করতে চান, সবাই একত্রিতভাবে যে সমাজ শুদ্ধিকরণের পরিকল্পনা নিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম, সেটাতে এক পা করে হাঁটা। বাকি আইনি লড়াই তো কোর্টে চলছে, এবং যে যে ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টকে প্রেশার দেওয়া দরকার, যে যে ক্ষেত্রে সিবিআইকে প্রেশার দেওয়া দরকার, সেই জিনিসগুলো আমরা চালিয়ে যাবো। 2,30,00,000 টাকা প্রায় এখনো আপনাদের কাছে রয়েছে, আপনাদের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা আপনাদের কাছে রয়েছে। এই টাকাটা কিভাবে খরচ করা হবে সেটা কি কোনো পরিকল্পনা হয়েছে, নাকি আন্দোলনের স্রোত যেদিকে বয়ে যায় সেদিকে? একদম একদম, আন্দোলন আমাদের সবকিছু শিখিয়েছে। আন্দোলনই ভবিষ্যতের রূপরেখা ঠিক করবে। ফলে আমাদের আন্দোলন তো শেষ হয়নি, অভয়ার ন্যায় বিচার এখনো পর্যন্ত তারা পায়নি। ফলে অভয়ার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই লড়াই তো চলবে। এবং সেই সঙ্গে আমরা WBGTV এর পক্ষ থেকে বলেছি যে দুস্থ মানুষদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। সেই জন্য অভয়া ক্লিনিক আমরা করছি। জানেন, সে অভয়া ক্লিনিক আমরা এই সুন্দরবনে কিছুদিন আগে করে এলাম। সেখানে খরচ আছে এই মানুষের পাশে দাঁড়ানো, সেই খরচ আমরা হবে। আইনি লড়াই যেটা চলছে, আইনি লড়াই আমরা দেবো। তার অভয় বাবা মা যদি তারা চান যে আমাদের আইনি লড়াই সাহায্য দরকার, তাকেও আমরা দেবো। ফলে এই যে লড়াই এবং তার সাথে অন্যান্য যে সমাজে বিভিন্ন ক্ষেত্রে লড়াইগুলো চলছে, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, হ্যাঁ, তা সেই সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে খরচ, সেটাও এখান থেকেই আমরা করব। আরজিকরে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এমার্জেন্সি গেট দিয়ে ঢুকলে সাধারণ মানুষ সে মঞ্চ দেখতে পাবেন। অর্থাৎ এই আন্দোলন মঞ্চ প্রথম দিন থেকে না থাকলেও তার বেশ কিছুদিন পর থেকে এই মঞ্চ তৈরি করা হয়, এবং সেই মঞ্চ এখনো রেখে দেওয়া হয়েছে, খোলা হয়নি। জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন তাদের কাছে যা টাকা এসছে সেই টাকার হিসেব পুঙ্খানুপুঙ্খ তারা অডিটের মাধ্যমে তুলে ধরেছেন। এরপরও যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরও তারা দিতে রাজি রয়েছেন, কারণ সাধারণ মানুষ এই আন্দোলনের জন্য টাকা দিয়েছেন, এবং সাধারণ মানুষ তারা যদি প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর দিতে তারা রাজি। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।